এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে মোটামুটি সবাই বলেছেন যে তারা তাদের জয়ের ব্যাপারে আশাবাদী এবং একটি কথা কিন্তু সবাই বলেছে যদি ফ্রি ফেয়ার ইলেকশন যেটাকে আমরা বারবার বলছি সেটি হলে তার দলই জিতবে এটি যে যার জায়গা থেকেই বলছে না ইলেকশন ফ্রি ফেয়ার হয়েছে আমি এটা মনে করি এবং জাহিদ সাহেব টার্ন আউট যেটা সম্পর্কে যেটা বলছিলেন আমার কাছে এখানে 1993 থেকে 2018 পর্যন্ত 24-এরটা আমি তাড়াহুড়োর মধ্যে আর খুঁজে বের করতে পারলাম না 1973-এ 55%, 79-তে 49, 86-তে 60, 88-তে 54, 91-তে 55, 96-তে 74, 2001-এ 75, 2008-এ আপনার 87, 2014-তে 40, 2018-তে 80। তো এইবার যেহেতু এটা বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই সে বিবেচনায় আমি মনে করি টার্ন আউট ধরেন যদি 55% এটা খারাপ না। তবে আপনি যেটা বলছেন আমি অনেকবার আমি ভোট দিতে পারি না, এটা আমার থার্ড টাইম ভোট। আমি 79-তে প্রথম দিলাম, 73-এ ভোটার হই নাই। 79-তে প্রথম দিলাম কিন্তু 79 থেকে 2008 পর্যন্ত ওই মানে ইলেকশন রিলেটেড থাকাতে কখনো ভোটার ছিলাম না, কখনো নিরপেক্ষতার প্রমাণের কারণে দিনে। এখন আমি ডিসি হিসাবে ধরে দেবো, সিইসি তো আর ভোট গণেন না বা সরাসরি কন্ডাক্ট করেন না, উনি দিতে পারেন কিন্তু আমি ডিসি কি করলাম এটা সবাই তাকাই থাকে। তো নিরপেক্ষতাটা প্রমাণ করার জন্য আমি ইউনো হিসাবে ডিসি হিসাবে অনেক সময় কর্তব্যরত অবস্থা আসলে দেয়া যায় না, এটা আমাদের সাংবাদিকদের বেলায় হয়। 2008-এ সিটি কলেজে দিলাম যে সেখানে আমাকে দাঁড়াইতে হয়েছে প্রায় আধা কিলোমিটার দূরে লাইনে। আর আজকে যে আমি সিটি কলেজে ভোট দিতে গেলাম একেবারে লাইন কেন, আমি যে রুমে দিলাম আমি একজন মানুষ আর কেউ নেই, আর কেউ ছিল না। আচ্ছা তাহলে একটু চিত্রটা একটু অন্যরকম মনে হলো, একেবারে অন্যরকম। আমি এটা তবে হ্যাঁ এখানে আবার একটা কারণ আছে অন্যরকম হওয়ার অনেক কারণের মধ্যে, সেটা হইলো যেমন যেখানে প্রার্থীরা প্রমিনেন্ট সেখানে কিন্তু ভোটার গেছে। নিউ পন্ড সুপার লাইট জেল নতুন সেরাহা অ্যামিনো ফর্মুলার সাথে যা দেয় 10x হাইড্রেশন, মিরাকলস হ্যাপেন। এখন ধানমন্ডিতে আপনার দুইজন প্রার্থীর কেউকেই আমরা ওইভাবে চিনি না। আমরা ভোট কেন্দ্র নিয়ে আবার একটু আলোচনা করব, এবার একটু থামাতে হচ্ছে। আওয়ালা মজুমদার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে স্টুডিওতে আরেকজন অতিথি এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও বিএনপি নেতা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম এবং আমাদের সাথে অনলাইনে আরেকজন অতিথি যুক্ত আছেন, ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আলোচনার জন্য। আমরা আপনাদের দুজনের সাথেই আলোচনা করব, তবে এ পর্যায়ে আব্দুল করিম মোহাম্মদ ইউনুস আপনার কাছে একটু আসতে চাই। এতক্ষণ শুনলেন সম্মানিত অতিথিরা যেটি বলল, বিশেষ করে আওয়াল মজুমদার যেমনটি বলল যে ভোটের লাইন, অর্থাৎ বিগত সময়ে 2008 সালের একটি নির্বাচনের যে উদ্ধৃতি টেনে তিনি বললেন যে তিনি তার কেন্দ্রে গিয়ে দেখেছিলেন বিশাল লাইন, আজকে গিয়ে দেখলেন লাইন নেই। প্রার্থীরা কি আসলে এক্ষেত্রে কোনো প্রভাব ফেলে? অর্থাৎ হেভিওয়েট প্রার্থী যে সকল আসরে থাকবে সেখানেই শুধুমাত্র ভোটারদের লাইন বেশি থাকবে, এছাড়া থাকবে না। আপনি আজকে ভোটের মাঠে কেমন চিত্র দেখেছেন একটু জানাবেন। থ্যাংক ইউ। আমি কথা শুরু করার আগে আমি একটু কারেকশন দিচ্ছি। আপনি আমার যে নামটা বলেছেন আসলে এটা আমার নাম না, আমার নাম হচ্ছে আবুল খায়ের মোহাম্মদ ইউনুস, অধ্যাপক। ঠিক আছে, তো যে বিষয়টি করেছেন, আমি যে সেন্টারে কি বলে ভোট দিয়েছি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে, তো সেখানে স্যার যেটা বলছেন যে সেখানে আরও আমার মনে হয় যে আমার এতটুকু মানে একজনকেও বলতেও হয় না যে একজনের সিরিয়ালেও দাঁড়াতে হয় নাই। মানে আগে যখন দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমি এই সেন্টারে ভোট দিয়েছি 91 সালে, তখন তো যে স্যার যেটা বললেন যে লাইনে দাঁড়াতে হয়েছে, সে দাঁড়াতে হয় নাই। তো এটা একেবারেই কোথাও ভিড় ছিল না, বাহিরে কিছু লোকজন ছিল যেটা অন্য সময় থাকে সেটা ছিল। তো এটা যে হেভি ওয়েট প্রার্থী হলেই থাকে আমার মনে হয় যে এটা না, কারণ তো জনগণ তো আসবেই, কিন্তু জনগণ তো আসেন নাই, বর্জন করেছে তাও না, এসেছেন। কিন্তু স্যার যে পরিসংখ্যানটা বললেন তাতে আজকের যে ইলেকশনটা হলো এটা যদি 50 থেকে 55 হয় তাহলে এটা 91 থেকে 2001 বা 2008 এরপরে যেগুলো পরিসংখ্যান আছে তার থেকে কম, তুলনামূলকভাবে কম। এটা কেন আসেনি? এটা তো এমন তো আস্থার জায়গা ছিল না এমনও তো না, যে আস্থা ছিল তো ইলেকশন কমিশনের উপরে, প্রশাসনের উপরে তো মানুষের আস্থা ছিল। এবং আমরা যে ঢাকা শহর ছাড়তে দেখেছি, বড় বড় শহরগুলো ছাড়তে দেখেছি, সেখানেও কিন্তু মানুষ একটা উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে উৎসবের মতো বাড়ি গিয়েছে, লঞ্চে, ট্রেনে, তার ঈদের মতো করে বাড়ি গিয়েছে। তো সেই হিসেবে আমি তো ঢাকা শহরে দেখেছি, হতে পারে যারা বাহিরের
ভোটার তারা চলে গিয়েছে, এ কারণে এখানে টার্ন আউট কম। কিন্তু সারা দেশেই তো মনে হয় এরকমই, দুই একটা জায়গা ব্যতিক্রম বাদ দিলে, যে হয়তো হ্যাঁ যেখানে হেভিওর প্রার্থী আছে বা আপনজন বা কাছাকাছি, তারা হয়তো তার পরিচিত প্রার্থীর কারণে তারা এসেছে। কিন্তু এখানে তো আমার যেভাবে আমাদের গত 1.5 বছর ধরে ইলেকশনের প্রচারণা হয়েছে, এবং ইলেকশন কমিশনের তো অনেকটা সাকসেসও আছে, তাদের সাকসেস আছে কিভাবে, যেমন আজকে যে আমরা ইলেকশনটা আমরা পর্যবেক্ষণ করেছি, তাতে সবচেয়ে বড় জায়গাটা ছিল কোথাও কোনো বিশৃঙ্খলা হয় নাই, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে, এবং এর পশ্চাতে ইলেকশন কমিশনের প্রতি মানুষের আস্থা। দ্বিতীয়ত আজকের আমরা বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার, এদের যে নিরপেক্ষ ভূমিকা দেখেছি, এটা কিন্তু আসলেই প্রশংসাযোগ্য আমরা দেখেছি। এবং আরও একটা কারণ ছিল, সেটি হচ্ছে যে কোনো বছরে তো আমরা দেখি নাই যে সৈন্যবাহিনীকে কি বলে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, এবছর তো পাওয়ারটিও দেওয়া হয়েছে। অতএব সেখানে কিন্তু আমার ঝুঁকিটা ছিল না, এবং তারপরে বাহিরে মহড়াও ছিল না যে বিপক্ষ দলকে, বিরোধী দলকে, বিরুদ্ধ মতের লোকজনকে যে তারা সেখানে গেলে হামলার সম্মুখীন হতে পারে, অথবা অনেক সময় আমরা দেখি যারা সংখ্যালঘু তারা হামলার সম্মুখীন হয়। এবছর সেটা দেখা যায় না, কিছুটা দেখা গিয়েছে, এটা খুবই নগণ্য পর্যায়ে। সেটি হচ্ছে যে কিছু বাধা দেওয়া হয়েছে, সেটা উল্লেখযোগ্য না। দুই এক জায়গায় যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না বা এভাবে দুই একটা তো অপ্রীতিকর ঘটনা ছিলই, যেমন আপনি একটাকে বলছিলেন যে টাকা পয়সার লেনদেন, তারপরে এটা তো জাতি হিসেবে আমাদের খুবই নিচুতা প্রমাণ করে। কারণ দেখেন, গণতন্ত্রে আমার জনগণ হচ্ছে আমার ক্ষমতার মালিক, সেই মালিককে আমি কিছু টাকা দিয়ে, কিছু উপঢৌকন দিয়ে আমি কিনে ফেলছি। আমি তো পার্লামেন্টের মেম্বার হলে আমি হব খাদেম, আমি হব সেবক, কিন্তু আমি আমার যিনি মালিক, যিনি আমাকে এখানে পাঠাচ্ছেন আইন প্রণয়নের জন্য, তাকে যদি আমি টাকা দিয়ে কিনতে পারি, এটা জাতি হিসেবে আমাদের নিচতা। তো এখানে এই জাতিকে আমরা এখন উঠে আনতে পারি নাই। আমার জনগণ যদি উপরে উঠে আসে, যদি বুঝতে শেখে যে আমি তো মালিক, আমার এই ভোটের উপরে নির্ভর করবে আমার প্রশাসন কেমন চলবে, আমার আইনটা কেমন চলবে, আমার দেশটা কেমন চলবে। 5 বছরের জন্য আমি রায়টা দিচ্ছি, সেখানে যদি আমি আমার আপনজনকেও অযোগ্য হওয়ার পরে আমি আমার আত্মীয়কে যদি ভোট দেই, সেটাও কিন্তু আমার নিচতা। কারণ আমি দেবো তো যোগ্য ব্যক্তিকে, আমার আত্মীয়কে না। আমার আত্মীয়কে আমি খাতির করবো অন্যভাবে, কিন্তু ভোট দিয়ে নয়। অতএব সেই দিক থেকে কিন্তু আমরা যারা এখানে আমার বিজ্ঞ আলোচক যারা আছেন, যারা দেশ এবং জাতি নিয়ে ভাবেন, তাদেরটা ভাবতে হবে যে আমাদের এই জনগণকে তার বোধের পর্যায়টা, আন্ডারস্ট্যান্ডিংয়ের পর্যায়টা, এবং তার স্ট্যাটাসের পর্যায়টা, তার ডিগনিটি পর্যায়টা যাতে আরও উঁচুতে উঠে আসে। আরেকটি বিষয় বলে, আপনি বলছিলেন যে স্যারও বলছেন যে সহিংসতা হতে পারে, এ সহিংসতা তো কাম্য না। কেন? হ্যাঁ, আর এটা সহিংসতা হলেও যদি কোনো দল, যে দলটাই পরাজিত হোক, তারা যদি এটা মেনে না নেয়, তারা যদি সহিংসতা করতে চায়, তারা যদি বর্জন করতে যায়, সেটা বেশি দিন টিকবে না। আচ্ছা, টিকবে না কেন? এই কারণে বলছি যে যখন আমি কোনো বিষয়টাকে বর্জন করতে চাই, সেটার পিছনে জনগণের সমর্থন থাকা লাগে। কারণ জনগণ দেখেছে ভোটটা ফেয়ার হয়েছে, ভোটটা জাস্ট হয়েছে, ভোটের মধ্যে বড় ধরনের কোনো কারচুপি হয় না। যে আগে যেটা আমরা দেখেছি, ভোটের পরের দিনই মানুষ বলে বা বিকেলেই বলে এটা একটা ভোট হলো। এবছর কিন্তু এটা বলে নাই। এবছর কিন্তু কোনো মানুষের মুখে শুনছি না যদি এটা একটা ভোট হলো, মানে সবাই এই ভোটে সন্তুষ্ট। যে কারণে আমার মনে হয় যে বিরোধী দল এবং যারাই যাক বিরোধী দলে অথবা যারাই সরকারি দলে যায়, তাদের মধ্যে যদি দূরত্বটা কমে যায়, তাহলে দেশটা আরো ভালোভাবে চলবে। এবং এই জন্য এই যে সংস্কার যে স্যার ছিলেন, অন্যরা ছিলেন, যে আমাদের সরকারি দল আর বিরোধী দলের মধ্যে, আজ আমরা যে হাবুট দিলাম, সেখানেও তো যে সরকারি দল আর বিরোধী দলের মধ্যে যদি আমরা দূরত্ব কমিয়ে আনতে পারি, তাহলে আমাদের দেশ স্থিতিশীল হবে,